জুলাই সনদ ও গণভোট নিয়ে ডক্টর ইউনূসের সাথে জামাতের বিরাট ঘটনা ঘটে যাচ্ছে। মনে হয় অ্যাজ ইফ একটা বড় কনফ্লিক্টুয়াল সিচুয়েশন। যেমন ইনস্ট্যান্ট প্রধান উপদেষ্টার ভাষণের পর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন এটা জন আকাঙ্ক্ষার পরিপন্থী। এরপরে রাতে জামাত জরুরি নির্বাহী পরিষদ মিটিং করেছে। সে নির্বাহী পরিষদ মিটিংয়ে যে বক্তব্য তাতেও জামাত অখুশি যে এটা ঠিক হয়নি। এবং ৮ দল শুক্রবার যে সংবাদ সম্মেলন করেছে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে, তার অর্থ হচ্ছে যে বিএনপির প্রতি পক্ষপাত দেখানো হয়েছে, ইউনূস ভুল করেছেন, ইউনূসকে কয়েকজন উপদেষ্টা মিসগাইড করছেন ইত্যাদি ইত্যাদি। এই তো, কিন্তু আসলে জামাতের অবস্থানটাকে আসলে কি ইউনূস জামাত ফাটাফাটি চলছে? জামাতের লোকজন এখনো দ্বিধাদ্বন্দ্বে। জামাতের লোকজনের মন্তব্য বক্তব্য যদি দেখি, যে কেউ কেউ একদম হতাশ যে ইউনূস বিএনপিকে জিতিয়ে দিয়েছেন। আমরা আমাদের মতো স্বাধীনভাবে অ্যানালাইসিস করি, কিন্তু জামাতের আসল অবস্থানটা এখনো বুঝতে পারছেন না জামাত শিবির ভাইয়েরা। আপনাদের জন্য এখন জামাতের আসল অবস্থান আমি বলবো। তো জামাতের আসল অবস্থানটা কি? তারা কি মনে করছে আসলে তারা হেরে গিয়েছে, বিএনপি জিতে গিয়েছে? জামাত কি হতাশ হয়ে ইউনূস বিরোধিতার কঠিন অবস্থান নিবে? জামাতের আগে যেটা বলেছিল 29 সাল আগে নির্বাচন নয়, আগে গণভোট হতে হবে, অমুক তমুক নানান কিছু, যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি, আসলে কি সেগুলো হবে? এই প্রশ্নের উত্তর জামাত শিবিরের লোকজন জানার জন্য অধীর আগ্রহে বসে আছে। উত্তর হচ্ছে, জামাত সরকারের বিরুদ্ধে যা বলছে, ইউনূসকে মিসগাইড করা, অমুক তমুক, এগুলো কথার কথা। ডাক্তার তাহের ৮ দলের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনে যা বলেছেন ওগুলো কথার কথা, ওগুলো জামাতের আসল অবস্থান না। আসল অবস্থান হচ্ছে জামাত মোটামুটি খুশি, বাচ্চারা এখন হলে ফিরে যাও, ঘরে ফিরে যাও, তেমন কোনো ঝামেলা নাই, এটা হচ্ছে আসল অবস্থান। বিলিভ ইট অর নট, আপনারা দেখবেন যে জামাত জোরালো কোনো আন্দোলন করবে না। তবে একদম সব ঠিক আছে 27-তে ঘোষণা দিয়ে তো আর যাওয়া যায় না। যেমন পিয়ার নিয়ে, নিম্নকক্ষে পিয়ার নিয়ে আন্দোলন, জামাত এক পর্যায়ে যে হাইপ তৈরি করেছিল যে পিয়ার ছাড়া আগামী নির্বাচন হবে না, এটা পীর সাহেব চরমনায়, শাহেকে চরমনায়, জামাতের লোকজন বলতে পিয়ার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেছিল না? কিন্তু এখন আর জামাত নিজেরাই পিয়ারের কথা বলে না। আমরা রাজনীতি বুঝাচ্ছি আপনাদেরকে এবং কিছু সমালোচনা থাকবে, এর মধ্য দিয়েই শিক্ষা। এখন কিন্তু জামাত নিম্নকক্ষে পিয়ারের কথা ভুলেও বলে না। এই যে পল্টনে সর্বশেষ যে ৮ দলীয় যে সমাবেশটা হলো, লোকে লোকারণ্য, বিরাট সমাবেশ, সারা জাগিয়েছিল, অনেক হুমকি দামকি দেওয়া হয়েছিল। সেখানে নিম্নকক্ষে পিয়ারের কথা বলেনি। সেখানে জুলাই সনদ এবং নির্বাচনের আগে গণভোট, এটাই ছিল একমাত্র ইস্যু বলা যায়। এর মানে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে হাইপ তৈরি করে জামাত নিম্নকক্ষে পিয়ারের দাবি থেকে সরে এসেছে, জামাত চরমনে সহ ৮ দল। এখন জুলাই সনদ গণভোট বিষয়ে ইউনূসের সিদ্ধান্তের বিরুদ্ধে জামাত যা বলছে, এগুলো বলে কিন্তু কোনো হাইপ তৈরি করতে পারছে না, কোনো পারসেপশন তৈরি করতে পারছে না। আসলে আমরাও বলেছি, কিন্তু মানুষ এটা মেনে নিয়েছে, জামাতও এটা মেনে নিয়েছে, বিএনপিও মেনে নিয়েছে। এটাই হচ্ছে সত্য কথা। জামাত মনে করছে তাদের কিছু দাবি আদায় হয়ে গেছে, ঘটনা শেষ। জামাতের আসল অবস্থানটা কি আমি বলি আপনাকে, জামাতের মনের কথা। একদম নির্বাহী পরিষদের সবাই তো আর আইন কানুন বা এই জটিলতা বুঝে না। মজলিসে শুরার অধিকাংশই জুলাই সনদ কেন্দ্রিক জটিলতা ব্যাখ্যা করতে পারবে না। জামাতের হাতে গোনা 4-5 জন কেন্দ্রীয় নেতা এগুলো বুঝেন। তাদের মিনিমাম 2 জনের সাথে পার্সোনালি কথা বলে যেটা জানতে পেরেছি, এবং এটাই এখন জামাতের অনেক ফেসবুকও লেখা শুরু করেছে, যে কারণে আমরা তাদের সাথে পার্সোনাল কথা এখন ডিসক্লোজ করতে পারছি, সমস্যা নেই, এটা আমানতের খেয়ানত নয়। কি সেটা? জামাত মনে করে তাদের একটা বিজয় হয়েছে। এখানে কি
জামাত বেসিক্যালি চেয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে গণভোট বা নানান কিছু, এগুলোর অন্যতম অবজেক্টিভ ছিল জুলাই সনদের আইনি ভিত্তি। এখন যেহেতু, এবং আইনি ভিত্তিটা বর্তমান সংবিধান অনুযায়ী নয়, সংবিধান বলে আইনি ভিত্তি না, আইনি ভিত্তিটা হচ্ছে গণঅভ্যুত্থানের ফলে এবং গণঅভ্যুত্থানকে রেফারেন্স ধরে, মানে জনগণের সার্বভৌমত্ব, জনগণের অভিপ্রায়কে ধরে আইনি ভিত্তি, এক্সিস্টিং সংবিধান অনুযায়ী নেই। তা জামাত মনে করে যে এটা তো হয়ে গেছে, এর মানে আমাদের মূল দাবি আদায়। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেক্ষেত্রেও সেম, অনেক কথা বলা হয়েছে বা এখনো বলবে, কিন্তু ধীরে ধীরে এই সিদ্ধান্তই বিএনপি জামাত সবাই মেনে নিবে। অলরেডি বিএনপি কার্যত মেনে নিয়েছে, যদিও সবার জন্য একটা অনিশ্চয়তা, কিন্তু মেনে নেওয়ার কাজ কিন্তু শেষ। যেমন বিএনপি দিনে কিছু বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, রাতে খুশি। সব গণমাধ্যমের শিরোনাম এটাই যে দিনে অখুশি, রাতে খুশি বিএনপি। এটা আবার কি, এটা বিষয়টা হচ্ছে এরকম যে আপনি দেখবেন যারা কাপল, বিবাহিত, অনেক ক্ষেত্রেই এটা চারপাশে তাকালে দেখবেন যে কোনো না কোনো কারণে স্ত্রীর সাথে একটু মনোমালিন্য হয়েছে, দিনে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু রাত যত গভীর হয় ওই মনোমালিন্য, কথা কাটাকাটি, ওটার প্রভাব শেষ হয়ে যায়। এবং যারা মিনিমাম ভদ্র, এবং ইটস পার্ট অফ লাইফ, যে কিছু ইখতিলাফ হবে, একটু মনোমালিন্য হবে, এটা আল্লাহ রাসূলের সাথে তার স্ত্রীদেরও হতো, কিন্তু রাত গভীর হলে ওটা মনে থাকে না, ওগুলো সব সলভ হয়ে যায়। আর কোনো কারণে রাতে সলভ না হলে সকালে ওটা ওই ঘুমের মধ্যে ভুলে যায়। এটি হচ্ছে ডিসেন্ট এবং ভদ্র মানুষের, ভদ্র কাপলদের চিরচারিত বৈশিষ্ট্য। আল্লাহ রাসূলের ক্ষেত্রে, সাহাবা ইকরামদের ক্ষেত্রে এটা করত। তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম, দিনে খুব রাগ কিন্তু রাতে খুশি। কি সেটা? যেমন, তবে হ্যাঁ, এটা ইউনূস জারি করলে খুশি হতো, কিন্তু চুপ্পু জারি করেছে, এটা নিয়ে জামাত এখন সিরিয়াস না। চুপ্পু কিন্তু সংবিধান অনুযায়ী কোনো অর্ডিন্যান্স জারি করেন নাই, তিনি আদেশ জারি করেছেন। জুলাই সনদ আদেশ জারি, আদেশ এবং অর্ডিন্যান্সের মধ্যে পার্থক্য রয়েছে। এবং আদেশ জারি, গেজেটটা যদি আপনি পড়েন, আদেশের গেজেটটা, ওইটা ওখানে স্পষ্ট লেখা আছে জনগণের অভিপ্রায়, জনগণের সার্বভৌমত্ব, তার ভিত্তিতেই আদেশ। এর মানে কোনো সংবিধান টংবিধান এগুলো না। এর মানে এই সরকারের বৈধতা, জামাত যেটা মনে করে যে আর্টিকেল 106 অনুযায়ী এই সরকারের বৈধতা, এটা কিন্তু জামাত মানে না। জামাত মনে করে যে জুলাই সনদের ভিত্তি হতে হবে, জনগণের অভিপ্রায় হতে হবে এই সরকারের বৈধতার ভিত্তি। তাই এখন আর্টিকেল 106 ওটা তো এখানে থাকলো না, জনগণের অভিপ্রায় এই সরকারের বৈধতা। জুলাই সনদে তো আর্টিকেল 106টায় বলা হয়নি, গণ অভ্যুত্থানের কথা বলা আছে, জনগণের অভিপ্রায় শব্দটা স্পষ্ট আছে, জনগণের সার্বভৌমত্ব শব্দটা স্পষ্ট আছে। অতএব জুলাই সনদের আইনি ভিত্তি জামাতের মন মতো হয়ে গেছে, বাবারা এখন তোমরা হলে ফিরে যাও, ঘরে ফিরে যাও। এবং বিএনপিকে যেসব জায়গায় হাতে হারিকেন দেওয়া হয়েছে, জামাত ওটা নিয়ে খুশি। কি? সংবিধান সংস্কার পরিষদ, এটা বিএনপি চায় না, এটা জুলাই সনদ প্রধান উপদেষ্টা লঙ্ঘন করেছে, এটা সালাউদ্দিন বলেছে। এরপরে উচ্চকক্ষে পিআর, এটা বিএনপি চায় না, এটা গণভোটে দিয়ে দেওয়া হয়েছে। আবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য বিএনপি চায় না, মানে বিএনপির কয়েকটা নোট অফ ডিসেন্ট উঠিয়ে দেওয়া হয়েছে যাতে জামাত খুশি। বাংলাদেশে এই মুহূর্তে মনে হচ্ছে একটা যুদ্ধর মুখোমুখি বাংলাদেশ। আসলে কাহিনীটা কি? যুদ্ধর মুখোমুখি বাংলাদেশ, তাতে মনে হচ্ছে বাংলাদেশে বোধহয় সার্বিকভাবে আওয়ামী লীগ এবং ভারত, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, ককটেল লীগ, আরো কি কি লীগ আছে, তা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইন ফেভার অফ ভারত, ইন ফেভার অফ মুজিব ফ্যামিলি। একটা বিষয় তাহলে কি আমরা বলতে পারি যে পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের 20 কোটি মানুষ, তারা সব হাসিনার বিরুদ্ধে, এবং বাংলাদেশের 20 কোটি জনগণ, বাংলাদেশের দেশ হিসাবে বাংলাদেশের অস্তিত্ব, এরা কি ভারতের বিরুদ্ধে? এরা কি হাসিনার বিরুদ্ধে? আপনারা যদি বলেন ভারতের বিরুদ্ধে,
একজন মানুষ যদি বাংলাদেশে গিয়ে দাঁড়ায় যে বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে ভারতের বিরোধিতা করতে হবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে প্রয়োজনের শরীরের শেষ রক্তবিন্দু স্যাক্রিফাইস করে জীবন দিতে হবে, আমি ওই ব্যক্তি। কিন্তু হাসিনা শেখ, মুজিব শেখের বাবা লাল মিয়া, লাল মিয়ার বাবা আব্দুল হামিদ, আব্দুল হামিদের বাবা নারায়ণ চন্দ্র পাল, তারা যে এতদিন ধরে জেনে এসছে তারা বাংলাদেশী, কিন্তু বর্তমান তাদের পরিস্থিতি এবং কর্মকাণ্ড দেখে আমার কাছে তো মনে হয় যে তারা বাংলাদেশী না। তারা বাংলাদেশে থেকেছে, উমেন্যে থেকেছে, নিকিতে থেকেছে, থেকে বাংলাদেশের ক্ষতি করেছে, দেশকে ক্ষতি করেছে, জনগণের ক্ষতি করেছে। দেশের ক্ষতি কিভাবে করেছে? দেশের সার্বভৌমত্বের বিরোধিতা করেছে। যখন হিল ট্র্যাক্সে ইন্ডিয়া শান্তি বাহিনী তৈরি করে, তখন এই শেখ ফ্যামিলি সেখানে তাইলে সহায়তা দিছে, আমার আজকে দাবি করতে হবে। চিকেন নেকে যখন ভারত ব্রিজ তৈরি করতেছে, পানি চুরি করে নিতেছে, ব্রিজ তৈরি করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, হাসিনা ক্ষমতায় ছিল, তাহলে হাসিনা ভারতের পক্ষে গেছে। ভারত যেই মুহূর্তে বাংলাদেশকে সার্বিকভাবে ধ্বংস করতে চায়, অস্থিতিশীল করতে চায়, সেই অস্থিতিশীলতার মুহূর্তে বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক নেতা, কোন রাজনৈতিক ব্যক্তি যদি ভারতের সহায়তা করে, সে বাংলাদেশের শত্রু। এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলছি, আমি যেই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে আমার কাছে খবর অনুযায়ী টিএসসিতে 2টা ককটেল বিস্ফোরণ হয়েছে। টিএসসি মানে ঢাকা ইউনিভার্সিটি, টিএসসিতে 2টা ককটেল বিস্ফোরিত হয়েছে। গ্রামীণ টেলিকম গাজীপুরে টাস রিসোর্টে পেট্রোল বোমা উদ্ধার হয়েছে। এতে কি আপনারা অবাক হয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, আমরা ওনার ভাষণের অপেক্ষা করতেছি। এর মধ্যে তারেক রহমান বলছে আগুন সন্ত্রাস দেখে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সতর্ক হওয়া উচিত। তারেক রহমান আমাদেরকে সবক দিচ্ছে আগুন সন্ত্রাস নিয়ে। হোয়াট এ ওয়ান্ডারফুল গেস্টার যে তারেক রহমান আগুন সন্ত্রাস নিয়ে বাংলাদেশকে সবক দিচ্ছে। যার দলের মহাসচিব বলে ভারতে আওয়ামী লীগের বিরুদ্ধে সমগ্র অভিযোগ, কেস, মামলা তুলে নেওয়া হবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দিতে হবে, সেই দলের চেয়ারম্যান আবার বলে আগুন সন্ত্রাস নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সতর্ক হওয়া উচিত। তারেক রহমান স্কোয়ারলি, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলেন? তারেক রহমান সাহেব, আপনি এবং আপনার দল, আপনারা কি ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলেন কিনা? প্রথমত আপনারা দাবি করেছেন আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা ছিলেন না। আপনার মহাসচিব বলেছে, সালাউদ্দিন বলেছে, রুহুল কবির রিজভী বলেছে, শুধু দু বলেছে আপনি নাকি মাস্টারমাইন্ড ছিলেন। ওয়ারাজ আপনি বিবিসিতে ক্লিয়ার করেছেন আপনি কোনো মাস্টারমাইন্ড ছিলেন না। এখন আমার কথা হচ্ছে তারেক রহমান সাহেব, আপনি ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে বলেছেন আগুন সন্ত্রাসের ব্যাপারে সতর্ক থাকার জন্য। আমার স্কোয়ার প্রশ্ন, আপনি কি ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলেন? তার দলের সহায়তায় ফ্যাসিবাদ ১৬ বছর বাংলাদেশকে শোষণ করেছে। আপনি যদি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল হয়ে থাকেন, রাজনৈতিক দলের নেতা হয়ে থাকেন, হাসিনা কি করে ভারতের সহায়তায় ১৬ বছর ক্ষমতায় থাকে? আর আপনি কি করে ভারতের বিবাহ তুত্তার বাচ্চাকে এমন করেন আপনার পার্টির মহাসচিব হতে, আপনার পার্টির যুগ্ম মহাসচিব হতে, আপনার পার্টির ফ্ল্যাগ বেয়ারার হতে? সালাউদ্দিন তো ফ্যাসিবাদ বিরোধী না, মির্জা ফারুক তো ফ্যাসিবাদ বিরোধী না,
বরকত ফ্যাসিবাদ বিরোধী না, 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 ফ্যাসিবাদ বিরোধী না। আপনার দলের ভিতরে এতগুলো ফ্যাসিবাদের বন্ধু রেখে, আপনার দলের ভিতরে এতগুলো ফ্যাসিবাদের আত্মীয় স্বজন রেখে আপনি ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে সতর্ক থাকতে বলেছেন আগুন সন্ত্রাস। তারেক রহমান সাহেব, ফ্যাসিবাদ নিজে আগুন সন্ত্রাস করেছে এবং এই আগুন সন্ত্রাসের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেছে আপনার দল। কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার সার্বিক চেষ্টা ভারতের তরফ থেকে করা হয়েছে এবং আপনি ভারতকে সহায়তা আজও দিচ্ছেন। কারণ আপনার দলের 15 থেকে 20 জন মানুষ রক্ত দিয়ে, হাত দিয়ে, চিত্ত দিয়ে, নীতিবোধ বিক্রি করে, নিজেদের রক্ত বিক্রি করে ভারতের সপক্ষে কাজ করছেন।